নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা সাড়া পাচ্ছি ভালোই, এবং সেইভাবেই আজকে দুজন প্রতিযোগী এসে উপস্থিত হয়েছেন। একজন এসেছেন আমার বাঁদিকে, রণদীপ দাস সুদূর দমদম থেকে, এবং আমার ডান দিকে শ্রীরামপুর থেকে সঞ্জয় পাল। এরা যেমন এসেছে আপনারাও আসতে পারেন এই অনুষ্ঠানে। আসতে গেলে ফোন নাম্বার 8820104402 এই নাম্বারে ফোন করবেন। এছাড়া যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সেটাও আমাদের কাছে একটা প্রেরণা। অতএব আমরা শুরু করতে যাচ্ছি অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন। নমস্কার, আমার নাম রণদীপ দাস, আমি এসেছি দমদম থেকে। আমি এখন বর্তমানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছি এবং পাশাপাশি কিছু প্রাইভেট টিউশনই করি, এবং আমার একটা কোর্স চলছে IC38-এর। আর এই প্রশ্ন এপিসোডটার বেশ কয়েকটা পর্ব দেখে আমার খুব ভালো লেগেছে, তার জন্য আমি এখানে পার্টিসিপেট করতে এসেছি। নমস্কার, সঞ্জয় পাল শ্রীরামপুর থেকে আসছি। অর্ঘ্য হুগলি প্রশ্ন এই কুইজটা ইউটিউবে এটা মৃন্ময়দা করায়, বহুদিন ধরে দেখছি, ভীষণই ভালো লাগে। আমার পরিবারেরও সকল সদস্যরাও আমার সাথে এই কুইজটা প্রতিদিন দেখে, মৃন্ময়দা কখন নতুন করে এপিসোডটা দেবে, মানে আমরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করি। তো মৃন্ময়দা অসাধারণ, তার সুন্দর, তার পরিচালনা করে এত সুন্দরভাবে কুইজটা করায়, কি বলবো, কোনো বলার ভাষাই নেই। মৃন্ময়দা আরও এগিয়ে যাক, অর্ঘ্য হুগলি প্রশ্ন কুইজটা যেন আরও দীর্ঘজীবী হয় এই আশা করি। আমার প্রতিপক্ষকে আমি শুভেচ্ছা জানাই এই কুইজে। নমস্কার। আজকের প্রথম প্রশ্ন রণদীপ দাসের কাছে। 1942 সালে এই যুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয় যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিতে। এইটি যশোর রোডে দমদমে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রবেশদ্বারের ভিতরে অবস্থিত। এই যুদ্ধ কোন দুই প্রতিপক্ষের মধ্যে সংঘটিত হয়েছিল? এটাই হচ্ছে প্রশ্ন। বোঝা গেছে প্রশ্নটা? বাউন্সের জন্য আসছি সঞ্জয় পালের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি, আসবো রণদীপের কাছে। আফগানরা আর ব্রিটিশরা। সঠিক উত্তর, আফগান এবং ব্রিটিশরা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাকে আফগান ওয়ার মেমোরিয়াল বলেই বলা হয়। সরাসরি প্রশ্ন সঞ্জয় পালের কাছে। হুগলি নদীর তীরে অবস্থিত শ্রীরামপুর একসময় ড্যানিশ বা দিনেমারদের অধীনে ছিল। বাণিজ্যের প্রয়োজনে তারা এখানে বসবাস করত। ডেনমার্কের এক রাজার নামানুসারে দিনেমাররা কি নামকরণ করেছিল তৎকালীন শ্রীরামপুরের? ডেনমার্কের এক রাজার নামানুসারে দিনেমাররা কি নামকরণ করেছিল তৎকালীন শ্রীরামপুরে? পাউন্সের জন্য আসছি রণদীপের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি সঞ্জয়। ফ্রেডেরিক্সনগর সঠিক উত্তর, +10। রণদীপ দাসের কাছে সরাসরি প্রশ্ন। দৈপায়ন হ্রদের তীরে ভীমের কাছে গদা যুদ্ধে গুরুতর আহত, মৃত্যু যন্ত্রণায় কাতর দুর্যোধনের কাছে কৌরব পক্ষের এক যোদ্ধা আসেন। মৃত্যুর আগে দুর্যোধন তাকেই সেনাপতির রূপে বরণ করে নেন। সেই নবনিযুক্ত সেনাপতি দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেন পঞ্চপাণ্ডবের কাটা মুন্ডু নিয়ে আসবেন তার কাছে। তো কে সেই নবনিযুক্ত সেনাপতি? পাউন্সের জন্য আসছি সঞ্জয় পালের কাছে। 1 2 3 4 5 পাউন্স করেনি রণদীপ। অশ্বত্থামা। অশ্বত্থামা সঠিক উত্তর, অশ্বত্থামা, +10। সঞ্জয় পালের কাছে পরের প্রশ্ন। ভারতের সর্বপ্রথম ফ্যান ক্লাব, বিশেষত ফুটবলের জন্য,
স্থাপিত হয় 2006 সালে। সেই ফ্যান ক্লাবের নাম কি? প্রথমে সেই ক্লাবের নাম আছে, মানে যে ক্লাবের ফ্যান তারা। আমি বলেই দিই, এটা ইস্ট বেঙ্গলের, ইস্ট বেঙ্গল কথাটা আছে, তারপরে কি আছে? সেই ফ্যান ক্লাবটা সবচেয়ে পুরনো। যত ভারতে ফ্যান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো যেটা ভারতীয় ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাবের নাম কি? ইস্ট বেঙ্গল বলে তারপর দুটো শব্দে, দুটো ইংরাজি শব্দে, তার আগে দা আছে, ইস্ট বেঙ্গল বলে দা, তারপরে দুটো শব্দ, সেই দুটো শব্দ আমি জানতে চাইছি। পাউন্সের জন্য আসছি রণদীপ দাসের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি সঞ্জয়। দ্য ইস্ট বেঙ্গল সুপার জায়েন্ট। দা ইস্ট বেঙ্গল সুপার জায়ান্ট নয়, রণদীপ। দ্য ইস্ট বেঙ্গল আল্ট্রাস। ইস্ট বেঙ্গল আল্ট্রাস নয়, ইস্ট বেঙ্গল দ্য রিয়েল পাওয়ার। ইস্ট বেঙ্গল দ্য রিয়েল পাওয়ার। তো ইস্ট বেঙ্গলের পালা চলে গেল, এখন আসবো মোহনবাগানের কাছে। তো সেই অর্থে আজকে একটা ডার্বি হয়ে যাচ্ছে, একদম অতি ক্ষুদ্র একটা ডার্বি বলা যায়। তো প্রশ্ন হচ্ছে এবার রণদীপ দাসের কাছে। 31শে জুলাই 1911 অমৃতবাজার পত্রিকা লিখলো, মে গড ব্লেস দ্য ড্যাশ ড্যাশ অফ মোহনবাগান ফর দেয়ার নেশন in the estimation of the western people by their brilliant feat on Saturday last. আবার বলি, 31শে জুলাই 1911 অমৃতবাজার পত্রিকা, তখন এই ইংরাজি পত্রিকা এটা ছিল, পরবর্তীকালে এখন আর নেই অমৃতবাজার পত্রিকা। তো সেইটা তারা লিখলো এরকম, মে গড ব্লেস দ্য ড্যাশ ড্যাশ অফ মোহনবাগান ফর দেয়ার নেশন in the estimation of the western people by their brilliant feat on Saturday last. শূন্যস্থানে কোন দুটি শব্দ বসবে? পাউন্সের জন্য আসছি সঞ্জয়ের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি রণদীপ। ইমমর্টাল 11 বা অমর একাদশ। একদম সঠিক, খুব সুন্দর উত্তর, ইমমর্টাল 11 বা অমর একাদশ। সঞ্জয় পালের কাছে সরাসরি প্রশ্ন। শ্রী দীপক পান্ডিয়, PNDYA, আর শ্রীমতী উর্সুলাইন URSULINE বনি BONNIE পান্ডিয়, এদের মানে এরা বাবা মা, এদের বিখ্যাত সন্তানের নাম কি? পাউন্সের জন্য আসছি রণদীপের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো সঞ্জয়ের কাছে। সুনিতা উইলিয়ামস। সুনিতা উইলিয়ামস সঠিক উত্তর, একদম সুনিতা উইলিয়ামস। 7 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের 4 নম্বর প্রশ্ন রণদীপ দাসের কাছে। কার্যকালের মধ্যে ভারতের দুজন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছিলেন, অর্থাৎ অফিসে থাকাকালীন। প্রথম জন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি শ্রী জাকির হোসেন, রাষ্ট্রপতি হয়েছিলেন 1967 সালের 13ই মে, প্রয়াত হন 1969 সালের 3রা মে। তো অপরজনকে? পাউন্সের জন্য আসছি সঞ্জয় পালের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে, লেখো। না, সঠিক উত্তর নয়, -5। ফকিরউদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ সঠিক উত্তর, ফখরুদ্দিন আলী আহমেদ। সঞ্জয় পালের সরাসরি প্রশ্ন। 1989 সালে মিঠুন চক্রবর্তীর নাম ওঠে লিমকা বুক অব রেকর্ডস এর পাতায়, কোন কৃতিত্বের জন্য? 1989 সালে মিঠুন চক্রবর্তীর নাম উঠেছিল লিমকা বুক অব রেকর্ডসে।
তো কৃতিত্বটা কি ছিল? বাউন্সের জন্য আসছি রণদীপ দাসের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি সঞ্জয়। একই বছর মানে সব থেকে বেশি মানে 19টা ফিল্ম ওনার মানে উনি মানে কি বলবো রিলিজ হয়েছিল বা করেছিলেন। চমৎকার উত্তর দিয়েছে সঞ্জয়। সঠিক উত্তর 19টা ফিল্ম একই বছরে ওই 1989 সালে মুক্তি পেয়েছিল। একটা ছবি দেখিয়ে প্রশ্ন, সরাসরি প্রশ্ন রণদীপ দাসের কাছে। একটা হিন্দি ফিল্মের পোস্টার দেখানো হয়েছে, খুব পুরনো নয়, খুব পুরনো নয়, 1-2 বছরের মধ্যে এরকম। এই হচ্ছে পোস্টার। 1 2 3 4 5 বাউন্স করেনি সঞ্জয়। রণদীপ। লাপাতা লেডিস। লাপাতা লেডিস সঠিক উত্তর। লাপাতা লেডিস একটা নাটকের বিজ্ঞাপন, একটা নাটকের বিজ্ঞাপন, অত্যন্ত বিখ্যাত নাটক। মুখবন্ধে লিখেছিলেন উৎপল দত্ত যে বাংলা সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকীতে প্রণাম করি সেই আশ্চর্য মানুষগুলোকে যারা কুষ্ঠগ্রস্ত সমাজের নিয়ম মানেন নাই, সমাজও যাহাদের দিয়াছিল অপমান ও লাঞ্ছনা। এই নাটকটার মুখবন্ধে অর্থাৎ শুরুতেই ভূমিকা বা মুখবন্ধ, সেখানে উৎপল দত্ত এই কথা লিখেছিলেন। প্রশ্ন হচ্ছে নাটকের নাম কি? বাউন্সের জন্য আসছি রণদীপ দাসের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি সঞ্জয়। টিনের তরোয়াল। টিনের তলোয়ার একদম সঠিক, টিনের তলোয়ার। সরাসরি প্রশ্ন রণদীপ দাসের কাছে। ট্রেনে ট্রেনে সংঘর্ষ এড়াতে ইন্ডিয়ান রেলওয়ে এই অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম চালু করেছে। তো দেশীয়ভাবে বা দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত করেছে রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। সহযোগী সংস্থাগুলি হচ্ছে মেধা সার্ভো ড্রাইভস, কেমেক্স মাইক্রো সিস্টেমস অ্যান্ড আর একটা হচ্ছে এইচবিএল পাওয়ার সিস্টেমস। তো এর একটা ছোট্ট নাম দেওয়া হয়েছে, একদম নামটাও দেশি নাম একটা। সে নামটা কি জানতে চাইছি। এই যে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেমের একটা নাম দেওয়া হয়েছে, নামটা কি? একদম এক কথার ওয়ান ওয়ার্ড একটা উত্তর হবে। বাউন্সের জন্য আসছি সঞ্জয় পালের কাছে। 1 2 3 4 5 বাউন্স করেনি রণদীপ। গেস করছি কাপলিং। কাপলিং নয় সঞ্জয়। সেফটি। আমি একদম বললাম এটা দেশি একটা নাম এবং নামটা গেস করা যায়। হ্যাঁ, এই যে প্রোটেকশন সিস্টেম, এইটার একটু বাংলা করলেই হয়ে যায় অনেকটা। না, সঠিক উত্তর হচ্ছে কবচ। সঞ্জয় পালের কাছে সরাসরি প্রশ্ন। গোল্ড বা সোনা কতটা খাঁটি সেটা বোঝাতে ক্যারাট শব্দটি ব্যবহৃত হয়। যেমন খাঁটি সোনা 24 ক্যারাট অর্থাৎ 100% খাঁটি, কিন্তু তা দিয়ে গহনা প্রস্তুত করা যায় না। 22 ক্যারাট বা তার কম খাঁটি সোনা দিয়ে গহনা তৈরি করা হয়। তো 22 ক্যারাট সোনায় থাকে 91.67% সোনা। তো প্রশ্ন হলো ইংরেজিতে এই ক্যারাট শব্দটির বানান কি? পাউন্সের জন্য আসছি রণদীপের কাছে। 1 2 3 4 5 KARAT। KARAT ক্যারাট। আসলে এখানে একটা ব্যাপার আছে, ক্যারাট যেমন আছে একই উচ্চারণে আরেকটা বানান আছে, সেটাও ঠিক সোনার জন্য ব্যবহার করা হয় না, সেটা রত্নের ক্ষেত্রে ব্যবহার হয়। রত্নের ওজন সেটা দিয়ে CARAT ক্যারাট। একটা হচ্ছে KARAT যেটা সোনা কতটা খাঁটি সেটা বোঝানো হয়, 24 ক্যারাট 22 ক্যারাট 18 ক্যারাট 20 ক্যারাট এরকম। আর ওইটা হচ্ছে CARAT ক্যারাট, সেটা ওই রত্ন জেমস অর্থাৎ বিভিন্ন ধরনের রত্ন, সেইটার ক্ষেত্রে CARAT। তখন এটা সিটি হয়ে সেন্ট হয়ে যায় আর এটা তখন কেটি হয়ে হ্যাঁ, এক্স্যাক্টলি।
রণদীপ দাসের কাছে সরাসরি প্রশ্ন। এক বিখ্যাত বাঙালি সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী লৌহ কপাট নামে উপন্যাসটি লিখেছিলেন কোন ছদ্মনামে? তো এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যার আসল নাম চারুচন্দ্র চক্রবর্তী, তিনি এই উপন্যাসটা 4 খণ্ডে সমাপ্ত হয়েছে। প্রথম 3টে খণ্ড তার জীবৎকালের মধ্যে, আর চতুর্থ খণ্ডটা প্রকাশিত হয় তার মারা যাওয়ার পরে, লৌহ কপাট। তো এটা কি ছদ্মনামে? একটা শব্দের একটা ছদ্মনাম, একটা শব্দ। 1 2 3 4 5। হ্যাঁ, পাউন্স করেছে সঞ্জয়, লেখক। হ্যাঁ, সঠিক উত্তর, +10। জরাসন্ধ। জরাসন্ধ, দুজনেই সঠিক উত্তর দিয়েছে, জরাসন্ধ। সরাসরি প্রশ্ন সঞ্জয় পালের, একটা ছবি দেখিয়ে প্রশ্ন রাখছি। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ব্যক্তিত্বের নাম কি? পাউন্সের জন্য আসছি রণদীপ দাসের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো সঞ্জয়ের কাছে। কানু সান্যাল। কানু সান্যাল লন। প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ নন। সঠিক উত্তর চারু মজুমদার। অস্বাভাবিক গরমের ভয়, মানে একটা ফোবিয়া। হ্যাঁ, অস্বাভাবিক গরমের ভয়, তা সে যে কোনো গরম বস্তু হোক বা গরম আবহাওয়া হোক, সেই ভয়কে একটি ইংরাজি শব্দে কি বলা হয়? মানে গরমের ভয়, অত্যধিক গরমের ভয়, সেটা আবহাওয়া হতে পারে, কোনো গরম বস্তু হতে পারে, এবং এই ভয়টা খুব অস্বাভাবিক। তো সেটা মানে ড্যাশ ফোবিয়া। ফোবিয়া কথাটা তো আছেই। বাউন্সের জন্য আসছি সঞ্জয়ের কাছে। 1 2 3 4 5। বাউন্স করেনি রণদীপ। হেলিওফোবিয়া। হেলিওফোবিয়া নয়, হেলিওফোবিয়া সূর্যের ভয়। হেলিও সূর্য। সিমেটোফোবিয়া। হলো না কারুরই। সঠিক উত্তর থার্মোফোবিয়া। খেমচন্দ প্রকাশের সুরে মরনে কি দুয়া কিউ মাঙ্গু, মরনে কি দুয়া কিউ মাঙ্গু, কিশোর কুমারের গাওয়া এটা প্রথম প্লেব্যাক গান। কিশোর কুমারের গাওয়া প্রথম প্লেব্যাক গান। 1948 সালের কোন হিন্দি ছবিতে এই গানটা গেয়েছিলেন তিনি? ছোট্ট একটা নাম, হিন্দি তো বটেই, হিন্দি শব্দ, কিন্তু নামটা খুব ছোট্ট। বাউন্সের জন্য আসছি রণদীপ দাসের কাছে। 1 2 3 4 5। বাউন্স করেনি সঞ্জয়। জিদ্দি। জিদ্দি, সঠিক উত্তর জিদ্দি। হ্যাঁ, দেবানন্দ, কামিনী কৌশল, প্রাণ ছিলেন। তো এই হচ্ছে আজকে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব আমরা দেখতে পেলাম। আমি একটু স্কোরটা জেনে নিই। আমার বাঁদিকে রয়েছে রণদীপ দাস, তার স্কোর 60, আর আমার ডান দিকে সঞ্জয় পাল, তার স্কোর 65। তো দুজনকেই অভিনন্দন এখানে আসার জন্য, অংশগ্রহণের জন্য। এখন একটা অনুষ্ঠান, সেটার তো হার জিত হতেই পারে, সেইভাবেই তো এইরকম ভাবে এগিয়ে চলছি আমরা। কোনো কোনো সময় টাই হয়ে থাকে, যেমন এই অনুষ্ঠানে প্রথম পর্বটি একটা টাই হয়েছিল, এবং সেই টাইটা ভাঙতে বেশ কিছুক্ষণ সময় গিয়েছিল। সেইখানে দুজনই ছিলেন এই হুগলির দুজন অত্যন্ত নামী কুইজার। তারা আমরা ইচ্ছে করেই এই অর্ঘ হুগলির থেকে তাদের দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে দুজন নামী কুইজার এই অনুষ্ঠানটা শুরু করুক। সেটা এরকম
প্রচন্ড একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তো আজকে আমরা আবার একটা সেরকম প্রতিদ্বন্দ্বিতা দেখতে পেলাম এই রণদীপ দাস এবং সঞ্জয় পালের মধ্যে। আপনারাও আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠানে যদি আসতে চান তাহলে আবার বলি 8820104402 এই নাম্বারে ফোন করবেন। তার আগে, শেষ করার আগে আমরা একটা ছোট্ট পর্ব আছে, অর্ঘ হুগলির পক্ষ থেকে সামান্য একটি স্মারক তুলে দেওয়া হয় বিজিত এবং বিজয়ীদের হাতে। তো আমরা সেই পর্বটা সেরে নেব। টান টান উত্তেজনার মধ্যে আমরা এই পর্ব শেষ করলাম। আজকের বিজিত রণদীপ দাসের হাতে অর্ঘের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। আজকের এই পর্বের বিজয়ী সঞ্জয় পালের হাতে স্মারক তুলে দিচ্ছি। দুজনের কাছে একটু জেনে নেব আজকের পর্ব কেমন লেগেছে। খুবই ভালো লেগেছে। আজকের প্রশ্নগুলো খুব ভালো ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল। অনেক কিছু জানা ছিল না, সেগুলো এখানে এসে জানতে পারলাম, নতুন কিছু শিখতে পারলাম। আর আমার প্রতিপক্ষকে অভিনন্দন আজকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সঞ্জয়? ভীষণ ভালো লাগলো। মিন্ময়দার এই কুইজ তো আমি আগেও দেখেছি, খুবই সুন্দর। আজকেও তো দারুণই লাগলো। তো প্রতিপক্ষ ভীষণ ভালো খেলেছে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, পড়াশোনা করছে, সেই হিসাবে খুবই ভালো খেলেছে। তো আগামী দিনে তুমি আরো কুইজে এগিয়ে আসো। খুব ভালো লাগলো তোমাকে। অবশ্যই যদি কোনো রকম কিছু দরকার, সাজেশন, আলোচনা, তুমি আমার ফোন নাম্বার মিন্ময়দা বা আমার কাছ থেকেও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ভীষণই ভালো লাগলো তোমাকে আমার। তুমি সুদূর দমদম থেকে এসছো এখানে। আর মিন্ময়দাকে মানে আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি টোটাল পরিচালনা করলো, নক্ষত্র চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ জানাই। সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করলো। আর আমার একটা কথা, দুটো তিনটে বাজে মিস করেছি, তবে এইটা পরবর্তীকালে ইউটিউবে যারা দেখবে মিন্ময়দা একুশটা, ইস্ট বেঙ্গল সাপোর্টার অনেক আছে, ভাই অন্তত মারিস না, রিয়েল পাওয়ারটা মিস করলাম। তো আজকের পর্ব এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। নমস্কার।